মন্দির হয়তো অনেক টাকা দিয়ে মন্দির করা যায়, কিন্তু সতীপীঠ করা যায় না। সতী মায়ের পবিত্র 51 পীঠের অন্যতম পীঠ মা মঙ্গলচণ্ডী। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 13টা সতীপীঠ আছে, তার মধ্যে পূর্ব বর্ধমানে 4টে সতীপীঠ। এটা হচ্ছে 51 সতীপীঠের এক পীঠ। দেবী মঙ্গলচণ্ডী, তার ভৈরব হচ্ছে কপিলাম্বার। এখানে দেবীর বাঁ হাতে কনুই পড়েছে। কোগ্রাম উজানি, পূর্ব বর্ধমান। হিন্দু ধর্মের পবিত্র 51টি সতীপীঠের মধ্যে 4টি অবস্থিত পূর্ব বর্ধমান জেলায়। সেই 4 সতীপীঠের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সতীপীঠ হল উজানি সতীপীঠ এবং যোগাদ্দা সতীপীঠ। বিশ্বাস করা হয় সতী মায়ের বাম কনুই উজানিতে এবং ডান পায়ের আঙুল ক্ষীরগ্রামে পতিত হয়েছিল। একদিনে এই দুই সতীপীঠ ভালোভাবেই দর্শন করা যায়। এর পাশাপাশি ঘুরে নিতে পারেন পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মভিটে এবং চৈতন্যমঙ্গল গ্রন্থের রচয়িতা লোচন দাসের শ্রীপাঠ। তিনি ষোড়শ শতকের একজন বিখ্যাত বৈষ্ণব কবি ছিলেন। তবে জায়গাগুলো একেবারেই গ্রাম্য পরিবেশে অবস্থিত। ট্রেন বা বাসের উপর নির্ভর করলে সময় একটু বেশি লাগতে পারে, তবে পরিকল্পনা করে ঘুরলে এই সব কিছুই ভালোভাবে দর্শন করা সম্ভব। এই ভিডিওতে আমি আপনাদের এই দুই সতীপীঠ সম্পর্কে বিস্তারিত জানাবো। পাশাপাশি বলবো কিভাবে পৌঁছাবেন, কোন সতীপীঠ আগে দর্শন করবেন, দুপুরের অন্নভোগের জন্য কিভাবে যোগাযোগ করবেন, খরচ কেমন হতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথাও। তবে ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর পুরো তথ্য জানতে ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। এই ভিডিওতে আমরা একদিন দুটি সতীপীঠ দর্শনের পরিকল্পনা করেছি। প্রথমে বর্ধমান থেকে যাওয়ার সময় বাসে করে উজানি সতীপীঠে পৌঁছে যাব। সেখানকার পূজা ও দর্শন সেরে বেরিয়ে পড়ব পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মভিটে এবং লোচন দাসের শ্রীপাঠ দর্শন। তারপর রওনা দেব যোগাদ্দা সতীপীঠের উদ্দেশ্যে। সব দর্শন শেষ করে ট্রেনে করে বর্ধমানে আবার ফিরে আসবো। এইভাবে রুট প্ল্যান করলে সময় বাঁচবে আর যাত্রাটাও হবে অনেক সুবিধাজনক। প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে পৌঁছাবেন উজানি সতীপীঠ। উজানি অবস্থিত কোগ্রাম, যা পূর্ব বর্ধমান জেলা কাটোয়া থানার অন্তর্গত। দূরত্বের হিসাবে কাটোয়া থেকে প্রায় 30 কিলোমিটার, বর্ধমান থেকে প্রায় 37 কিলোমিটার এবং গুসকরা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। এই দূরত্বগুলো দেখলে বোঝা যায় কোন দিক থেকে গেলে আপনার সুবিধা হবে। আমি বর্ধমান থেকে যাত্রা শুরু করেছিলাম। এখন প্রশ্ন হলো, ট্রেনে যাবেন নাকি বাসে? ট্রেনে গেলে আগে বর্ধমান থেকে কাটোয়া বা গুসকরা যেতে হবে, তারপর সেখান থেকে আবার লোকাল বাস বা অন্য গাড়ি ধরে উজানি পৌঁছাতে হয়। অর্থাৎ সরাসরি একবারে গন্তব্যে পৌঁছানো যায় না। এতে শুধু গাড়ি বদলানোর ঝামেলাই নয়, প্রায় 20 থেকে 30 কিলোমিটার ঘুরপথও বেশি পড়ে, তাই স্বাভাবিকভাবেই সময়ও বেশি লাগে। অন্যদিকে বর্ধমান থেকে সরাসরি বাসে গেলে পুরো পথটাই মাত্র 37 কিমি, একবারই সোজা গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। মাঝপথে গাড়ি বদলানোর প্রয়োজন নেই। বাসে সময় লাগে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। তাই যদি বর্ধমানের দিক থেকে যান, সময় ও ঝামেলা বাঁচাতে সরাসরি বাসে যাওয়াই সবচেয়ে সুবিধাজনক এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। উজানি যেতে হলে প্রথমে পৌঁছাতে হবে নতুন হাট বাস স্ট্যান্ড। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে আসুন। সামনে একটা ফ্লাইওভার দেখতে পাবেন। সোজা এগিয়ে ডান দিকে ঘুরে হাঁটতে থাকুন। ফ্লাইওভার যেখানে শেষ হয়েছে সেই জংশনেই দাঁড়ান। অসুবিধা হলে স্থানীয় কাউকে বলুন নতুন হাটের বাস ধরবে, সহজেই দেখিয়ে দেবে। আসলে বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ড থেকে নতুন হাটের বাস ছাড়ে, আর সেই বাসগুলো এই জংশন দিয়েই যায়। এখান থেকে উঠলে সাধারণত কনফার্ম বসার সিট পাওয়া যায়। বাস ভাড়া জনপ্রতি 35 টাকা। একটু পরপরই বাস পাওয়া যায়, তাই বাসের জন্য অপেক্ষা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। বাসে উঠে জানলার পাশে বসলে যাত্রাটা আরও সুন্দর লাগে। বর্ধমান শহর ছাড়িয়ে বাস যখন কিছুটা পথ অতিক্রম করবে, তখনই দৃশ্যপট বদলাতে শুরু করবে। রাস্তার ডান দিকে সমান্তরালভাবে বর্ধমান কাটোয়া রেল লাইন চলে গেছে। দুপাশে যতদূর চোখ যায় শুধুই ধানের জমি আর ধানের জমি। সত্যি বুঝতে পারবেন কেন পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। শহরের কোলাহল পিছনে পড়ে যাবে। ধীরে ধীরে ঢুকে পড়বেন শান্ত গ্রাম বাংলার এক পরিবেশে। প্রায় 1 ঘন্টা পথ পেরোতেই পৌঁছে যাবেন মঙ্গলকোট। সেখান থেকে আর বেশি দূর নয়, অল্প কিছু সময়ের মধ্যেই নতুনহাট বাস স্ট্যান্ড এসে যাবে। নতুনহাট বাস স্ট্যান্ডে নেমে হালকা টিফিন করে নিতে পারেন। জায়গাটা কিন্তু বেশ জমজমাট। আমরা এখন নতুনহাট বাস স্ট্যান্ডে পুরোপুরি নেমে পড়লাম। এই বাসটা করে এলাম। এই বাসটা আমরা ধরেছিলাম কিন্নার বর্ধমান। যাই হোক, এবার একটু দেখে নিন, আমি একটু বলে দিই। তাহলে এই যে সামনে এইটা হচ্ছে নতুনহাট বাস স্ট্যান্ড। সোজা এই রাস্তাটা কাটোয়ার দিকে চলে গেছে, মানে এই রাস্তাটা হচ্ছে বর্ধমান টু কাটোয়া। আর দেখুন এইখানে নতুনহাট বাস স্ট্যান্ড, আর এই দিকে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এইখান দিয়ে আপনার যাবে হচ্ছে কোগ্রাম। নতুনহাট বাস স্ট্যান্ড থেকে উজানি সতীপীঠ প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। হেঁটেও যেতে পারেন, আবার টোটোতেও যেতে পারেন। টোটো ভাড়া জনপ্রতি 15 টাকা।
আমরা হেঁটেই গিয়েছিলাম। এখন পুরোপুরি আমরা হাঁটছি। এই যে সামনে একটা ব্রিজ আছে দেখা যাচ্ছে, এই যে ব্রিজটা তার নাম হচ্ছে কুমুদ সেতু। এই যে রয়েছে, বেশ একটা গ্রাম্য পরিবেশের মধ্যে ঢুকে পড়েছি, সেরকমই একটা কিন্তু ভাইবস পাচ্ছি। গ্রামের শেষ প্রান্ত দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে কুনুর নদী, আর এটা হলো সেই কুনুর নদীর ওপর নির্মিত ব্রিজ। ব্রিজের উপর থেকেই মন্দিরের লোকেশনটা সহজেই অনুমান করা যায়। আমরা কিছুটা শর্টকাট নিয়েছিলাম। ব্রিজের পাশ দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে দেখলাম। লোকাল যাদের এখানে জমি জমা আছে তারা কিন্তু এই শর্টকাট ধরেই নামে। শর্টকাটটা কেন নিলাম, ওই যে গ্রামটায় যাবো বলছি না ইটভাটার পাশ দিয়ে, জাস্ট আমাদের যেতে একটু সময় কম লাগবে, তাই আমি এই জায়গাটার মানে এই পথটা নিলাম। দেখুন এই রকম জায়গা, ওই যে ব্রিজটা জাস্ট দেখুন, রাস্তাটা চলে গিয়ে ওই দূরে একটা গেট দেখা যাচ্ছে, রাস্তা থেকে জাস্ট ভেঙে গেছে। এই দেখুন টোটোটা যাচ্ছে, ওইটা হচ্ছে মেন রাস্তা। চাষের জমির আলপথ ধরে কিছুটা হাঁটলেই একটা ইটভাটা পড়ে। দেখুন এলাম, বেশ ভালোই হলো। ইটভাটার মানে ইটভাটার এরকম আমার অভিজ্ঞতা নেই, ইটভাটার মধ্যে কিভাবে কাজকর্ম চলে, মাটি নিয়ে কিভাবে তারা ইট তৈরি করে, সেই পদ্ধতিগুলো কিন্তু আমরা দেখতে পাবো, বেশ সুন্দর। তার ভিতর দিয়ে পৌঁছে গেলাম কুগ্রামের মেন রাস্তাতে। দেখুন সেই ইটভাটার মধ্যে দিয়ে আসছিলাম, পরিবেশটা কত সুন্দর দেখেছেন। এই যে এখানে ভাটা আছে, বেশ এই জায়গাটাও খুব সুন্দর। আর এই হচ্ছে মেন রাস্তা। রাস্তার পরিবেশ এইখানটা একটু জলে ভেজা রাস্তা, হ্যাঁ এইখানটা একটু বাজে আছে। যাই হোক আমরা এখন হাঁটছি, হেঁটে বেশিক্ষণ নয়, ঠিক আছে। এখানে একটা কুগ্রাম প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এইরকম পরিবেশ। চলুন হাঁটা যাক। গ্রাম বাংলার মেঠো পথ ধরে হাঁটতে বেশ ভালোই লাগবে, তবে রাস্তার অবস্থা কিন্তু খুব বাজে। কিন্তু রাস্তার অবস্থা দেখেছেন কি বাজে, কারণ এখানে অজয় আছে, অজয় থেকে বালি তুলছে, সেই বালির জল পড়ে 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 রাস্তার এই অবস্থা। কি অবস্থা দেখেছেন। যাই হোক আমরা এই রাস্তা ধরলাম, সোজা গ্রামের মধ্যে যাব। সামনেই কিন্তু দেখতে পাচ্ছি মহাতীর্থ সতীপীঠ মা মঙ্গলচণ্ডীর মন্দির। এই যে কুগ্রাম উজানি, এই যে 51 সতীপীঠ মা মঙ্গলচণ্ডী। আর সামনেই কিন্তু এখানে একটা গেট রয়েছে, শ্রী শ্রী লোচন দাস ঠাকুরের শ্রীপাঠ। আমরা এখন এইদিকে যাচ্ছি না, আপাতত মঙ্গলচণ্ডী মন্দিরের দিকে এসে যাবো। হ্যাঁ এই হচ্ছে গ্রামের মধ্যিখান দিয়ে, মানে ভেতর দিয়ে রাস্তা এই রকমই। আপনারা একটা অনুমান পাচ্ছেন যে কতটাই গ্রামের মধ্যে। জাস্ট এই রাস্তাটা দিয়ে এলাম, দেখুন মন্দিরে চলে এসেছি একটুখানি। যা সকাল প্রায় 9:30 নাগাদ পৌঁছে গেলাম মন্দিরে। মহাতীর্থ 51 সতীপীঠ উজানি, এটা হচ্ছে মা মঙ্গলচণ্ডী এই যে মন্দির। কিছুক্ষণ পর পুরোহিত মশাই দরজা খুলে দিলেন। চলুন মন্দির খুলে দেওয়া হয়েছে। মন্দির চত্বর পরিষ্কার, সুন্দর করে সাজানো, বসার জায়গা, জল, বাথরুম সবই রয়েছে। ভক্তদের থাকার জন্য গেস্ট হাউসও তৈরি হচ্ছে। দেখুন আশ্রমের পরিবেশটা কত সুন্দর লাগছে। এগুলো পুরো এখন গাঁদা ফুলের গাছ রয়েছে, ফুল ফুটেই রয়েছে। সোজা এই দিক দিয়ে চলে যাচ্ছি, জাস্ট এইখানে একটা গেট, এইখানে এসে শেষ হয়ে গেছে। কিন্তু এইখানে বাঁ দিকে দেখুন কত ধরনের চাষ হয়েছে। আবার এই দিকেও একটা কিন্তু মন্দির টাইপের রয়েছে, একটুখানি গেলেই ডান দিকে শিব মন্দির রয়েছে। ওই যে দূরে ওইটা হচ্ছে শিব মন্দির। ওই মন্দিরে মানে শিব মন্দিরে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। এই হচ্ছে গেট, কিন্তু গেটে দেখুন তালা দেওয়া, যদি সুযোগ হয়তো যাওয়ার চেষ্টা করবো। আর এইগুলো পাঁচিল তুলে দেওয়া হয়েছে, পুরো ওয়াল বাউন্ডারি করা আছে মন্দিরের যতটা প্রপার্টি, সবে একটা নির্মায়মান অবস্থায় রয়েছে। জাস্ট দেখুন এই রাস্তাটা দিয়ে সোজা চলে এলি, এই হচ্ছে মন্দিরের এটা পেছনের দিক। মন্দিরের পিছনে অজয় নদী। নদীতে এখন জল কম, তবে বর্ষায় নদীর জল মন্দিরের কাছ অব্দি উঠে আসে। মন্দির থেকে নদীতে নামার একটা সিঁড়িপথ নিচের দিকে নেমে গেছে। এখন জল কম, বর্ষাকালে এগুলো প্লাবিত হয়ে যায়। এতটা পর্যন্ত এই তাল গাছটা পর্যন্ত কিন্তু জল চলে আসে। এখানটা কিন্তু পুরো গাছগাছালিতে ভরা। এখন নদীতে বালি তোলার কাজ চলছে, এজন্য নদীর দৃশ্য কিছুটা পরিবর্তিত হয়েছে, আর সেই কারণে রাস্তাও কিছুটা খারাপ। এই মন্দিরে পুজো শুরু হয় সকাল 10টায়। ফুল মালা সঙ্গে আনতে পারেন, কারণ এখানে এসবের কোনো স্থানীয় দোকান পাবেন না। দক্ষিণা সহ নামগোত্র দিয়ে পুজো দেওয়া যায়। পেছনে রয়েছেন ঠাকুরমশাই। আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে
পরিচয় করে নিয়ে অনেক কিছুই তথ্য জেনে নেবো, যেগুলো হয়তো এখনো অনেকের কাছেই অজানা। চলুন জেনে নেওয়া যাক। সবাইকে নমস্কার জানাই, সবাই ভালো থেকো। আমি হচ্ছে উজানি সতীপীঠের পুরোহিত। এটা আমরা বংশগত পুরোহিত। আমাদের রায় পরিবারকে মা স্বপ্ন দিয়েছিল, তখন থেকে আমরা মায়ের পুজো করে এসেছি বংশগত। আজকে আমরা 23 নম্বরে মায়ের পুজোর তো দায়িত্বে আছি। এর কোনো ট্রাস্টি কমিটি নেই, এটা আমাদের বংশের লোকই বরাবর চালিয়ে এসছে। আর মন্দির যা দেখছেন সব ভক্তদের সাহায্যের উপরই মন্দির তৈরি করা হয়েছে। এটা হচ্ছে 51 সতীপীঠের এক পীঠ, দেবী মঙ্গলচণ্ডী, তার ভৈরব হচ্ছে কপিলাম্বার। এখানে দেবীর বাঁ হাতে কুনুই পড়েছে। মায়ের কুনুই যে সিংহাসনে চৈকি নিচে যে কালো মার্বেল দেখা যাচ্ছে, ওই চৈকি নিচে সোনার বাস্কটের মধ্যে দেবীর কুনুই রাখা আছে। তারপরে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে কোষ্ঠী পাথরে, দশভুজার দুর্গা মূর্তি, কিন্তু মায়ের নাম হচ্ছে মঙ্গলচণ্ডী। তার ভৈরব ভেতরেই আছে, ভৈরবে আদাস কোনো মন্দির মায়ের সাথে একই রুমের মধ্যে আছে। এখানে দুর্গাপুজোর সময় মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয়, কালী পুজোতে বিশেষ উৎসব হয়, মায়ের লবান্ন উৎসব আছে, পয়লা মাঘ মায়ের উজানি মেলা হয়। মন্দিরের পেছুতে যে অজয় নদী বয়ে যাচ্ছে, অজয় নদী সেই বালির মধ্যে একদিনের জন্য মায়ের উজানি মেলা হয়, সেটা হচ্ছে বাংলায় পয়লা মাঘ। যেহেতু এটা মঙ্গলচণ্ডী, জয় মঙ্গলবার, বিপত্তারিণী, এসব তো পুজো লেগেই আছে। এখানে যদি কোনো ভক্ত ভোগ পেতে যায়, অবশ্যই মন্দিরে এসে 10টার মধ্যে নাম লেখাতে হবে, কিংবা আগের দিনে বুকিং করতে হবে। আপনি গুসকা হয়েও আসতে পারবেন, বর্ধমান হয়ে আসতে পারবেন, বোলপুর হয়ে আসতে পারবেন, কাটোয়া থেকে আসা যাবে। যদি কলকাতা থেকে এসে কোনো গণদেবতা তালামা এক্সপ্রেস কবিগুরুতে যদি আপনি আসেন, গুসকারা স্টেশনে নেমে আপনি বাসে কিংবা টোটো পার্সোনাল গাড়িতে আসলেও আসা যাবে। আপনি বর্ধমান থেকেও আপনি নবাবহাটে বাস ধরে আপনি নতুনহাটে আসা যাবে। আপনি কাটোয়ার লোকাল ধরলেও আপনি কাটোয়া থেকে বাস ধরে নতুনহাট, সব দিক দিয়ে আসা যাবে। অ্যাকচুয়ালি হচ্ছে মন্দির হয়তো অনেক টাকা দিয়ে মন্দির করা যায়, কিন্তু সতীপীঠ করা যায় না। সতীপীঠ এমন একটা জিনিস, আপনি বিশ্বাস করলে সবকিছু বিশ্বাস করা যায়। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 13টা সতীপীঠ আছে, তার মধ্যে পূর্ব বর্ধমানে 4টে সতীপীঠ। একই থানার মধ্যে 2টো সতীপীঠ, যেমন জোগাড়দামা, এখানে উজানি মঙ্গলচণ্ডী, তারপরে পাশে থানার মধ্যে কেতুগ্রামে দেবী বহুলা, অট্টহাস, অনেকই সতীপীঠ আছে। আমাদের পাশের ডিস্ট্রিক্টে বীরভূমও 5টা সতীপীঠ আছে। ভোগ যে বলার, ভোগে আমাদের 12 ঘন্টা টাইম দেওয়া আছে। রাত্রিরে, আগের দিনে রাত্রি 8টা থেকে সকাল 8টা পর্যন্ত, এর মধ্যে যে বুকিং করবে সে অবশ্যই ভোগ পাবে। ভোগের টাইম হচ্ছে 12টা, কিন্তু যে বুকিং থাকবে সে 12টা পর আসলেও তার জন্য ভোগ রাখা থাকে। আমি একটা নাম্বার দিচ্ছি, এটা আমার পার্সোনাল নাম্বার, 8348968244। এই নম্বরে ফোন করলে আপনি মন্দিরে থাকার জন্য গেস্ট হাউস হচ্ছে, পরে যে কি কমপ্লিট হয় তখন আপনি আপনাকে জানিয়ে দেবো। আর এই নম্বরে বুকিং করলে আপনি অবশ্যই ভোগ পেয়ে যাবেন। মন্দির সকাল 6টা থেকে মায়ের মন্দির খোলা হয়, মায়ের পুজো শুরু হয় নিত্য সেবা 9টা থেকে 12টা পর্যন্ত মায়ের নিত্য সেবা হবে। 12টার সময় মায়ের অন্ন ভোগ হবে। তারপরে মাকে 1 ঘন্টা মন্দির খুলে রেখে পুরো রেস্ট, 1টা থেকে 3টে পর্যন্ত পুরো মাকে রেস্ট। তারপর 3টে থেকে 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সন্ধ্যা আরতি হয়ে যায় 7টার সময় মন্দির। অসংখ্য ধন্যবাদ, অনেক তথ্য জানতে পারলাম। আর সব থেকে বড় কথা, সতীপীঠ কিন্তু সব জায়গায় কিন্তু পাবেন না। বড় বড় মন্দির পাবেন, কারণ অনেক টাকা পয়সা ব্যয় করে কিন্তু মন্দির তৈরি করা যায়, কিন্তু সতীপীঠ কিন্তু তৈরি করা যায় না। কথাটা আমার এত মন বা হৃদয় ছুঁয়ে গেল, সত্যি একদম বাস্তব কথা। দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন ভক্ত, তাদের মধ্যে একজনকে পেয়ে গেছি। আমার নাম নারায়ণ চন্দ্র গোলদার, আমি বর্ধমান জামালপুর ব্লক থেকে এসেছি। উজানি সতীপীঠ দর্শন এবং পূজা পর্ব সেরে আমরা বেরিয়ে পড়ি পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মভিটে এবং লোচন দাসের শ্রীপাঠ দেখার উদ্দেশ্যে। এই দুই স্থানই মঙ্গলচণ্ডী মন্দিরের পাশেই অবস্থিত। হেঁটে যেতে সময় লাগে মাত্র 5 মিনিট। একটা ঢালাই রাস্তা আমবাগানের ভিতর দিয়ে এগিয়ে গেছে। সেই পথ ধরে কিছুটা গেলেই বাম দিকে প্রথমেই পড়বে লোচন দাসের শ্রীপাঠ। এই গাছগুলোর কিন্তু প্রচুর বয়স, সেটা কিন্তু গাছের কলবর দেখেই বোঝা যাচ্ছে। যারা এসেছেন এখানে ভক্ত তারাও এসেছে। প্রথমে একটা গেট দেখিয়েছিলাম, প্রথমের থেকে মনে আছে, শ্রী শ্রী লোচন দাস, সেই লোচন দাস মহাপ্রভুর শ্রীপাঠ এইটাই। চলুন ভেতরে যাব। লোচন দাস ছিলেন 16 শতকের বৈষ্ণব কবি। 1523 সালে কুগ্রামের এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন। রচনা করেছিলেন চৈতন্য মঙ্গল কাব্য, শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনী ভিত্তিক বৈষ্ণব মঙ্গল কাব্য, যা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের প্রভাবে রচিত। সেই চৈতন্য মঙ্গল এখানে বসে লিখেছিলেন উনি, চৈতন্য ভাগবতের আগে। এটি 4 খণ্ডে বিভক্ত এবং আনুমানিক 1550 থেকে 1566 খ্রিস্টাব্দের মধ্যে কুগ্রামে রচিত হয়। প্রথম চৈতন্য দেবের সম্বন্ধে লিখেছিলেন চৈতন্য মঙ্গল এই লোচন দাস ঠাকুর। তার পরবর্তীকালে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত করেন। তারপরে চৈতামিত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করে সে রাধাকুণ্ডে বৃন্দাবনে। আর এটা করেছিলেন এখানে বসে উনি লোচন দাস ঠাকুরের সেই পাঠ। এটা এই স্থান বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এক অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র। আমি মায়াপুর থেকে এসেছি, শ্রী মায়াপুর চৈতন্য মঠ। হরে কৃষ্ণ। এই তথ্যগুলো কিন্তু আমি আপনাদের দিতে পারতাম না, কিন্তু একদম খোদ মায়াপুরের একদম থেকে এসেছেন, তার মুখ থেকেই শুনলেন কত ভালো জিনিসগুলো, জায়গাটা কতই পবিত্র। আর দেখুন এই দিকের পরিবেশটা কত সুন্দর, কি সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। একটা বিশাল এলাকা জুড়েই বলা যায়।
ওখানে জলের ব্যবস্থা রয়েছে, আর এইখানে দেখলাম রান্না হচ্ছে। বাহ, খুব সুন্দর জায়গা। লোচনদাস শ্রীপাঠের পাশেই পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মভিটে ভিতরে প্রবেশের জন্য অনুমতি লাগে। বাইরে তার একটি আবক্ষ মূর্তি রয়েছে। আমরা অনুমতি নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছিলাম, তবে ভিডিওগ্রাফি করা একেবারেই নিষেধ। শুধু বাড়ির বাইরের দৃশ্য ও চারপাশকেই তুলে ধরলাম। জাস্ট আমি গেট দিয়ে ঢুকেলাম, এখানে গরু টরু এখানে ওনার রয়েছেন। আচ্ছা, যাই হোক, পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের দেখুন একটা আবক্ষ মূর্তিও রয়েছে। ইনিই হলেন কিন্তু পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিক। কুমুদ গ্রাম, নতুন হাট, পূর্ব বর্ধমান, কুমুদরঞ্জন মল্লিক ট্রাস্ট। এই বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করিবেন না। এই বাড়ির নাম হচ্ছে মধুকর। কুমুদরঞ্জন মল্লিক দেখুন কত সুন্দর। কুমুদরঞ্জন মল্লিকের ভিটে দেখা কমপ্লিট হলো। এই হচ্ছে বাড়ি। বাড়িতে কিন্তু আমরা ঢুকেছিলাম, কিন্তু সেখানে কোনো ভিডিও টিডিও ইচ্ছা করি করিনি। আর বাইরে থেকে যতটা পারছি দেখাচ্ছি। জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন। হ্যাঁ, ওই পাশে কিন্তু পুরো মাঠ আর মাঠ, ধুধু করছে মাঠ। আর ওইদিকে কিন্তু অজয় নদ। এইখানে হচ্ছে কুমুদরঞ্জন মল্লিক ট্রাস্ট এস্টেট। অ্যাকচুয়ালি এইটা মনে হচ্ছে একটা টোটাল ভিটে দেখুন। আর এইদিকেই লোচনদাস শ্রীপাঠ, যেটা লোচনদাস এখানে জন্মগ্রহণ করেছিলেন। এখন যাচ্ছি মেনলি যে জায়গায় কুনুর বলে যে নদীটা, যে ব্রিজটা দিয়ে আমরা ভেঙে এসেছিলাম, ওই কুনুর যে নদী আর হচ্ছে অজয় নদী দুটো যেখানে মিলিত হয়েছে সেই সঙ্গমস্থলটা দেখার জন্য। যদি এখন জল কম। এরপর আরও কিছুটা হাঁটলে চাষের জমি পড়ে। সেই সব পেরিয়ে গ্রামের একেবারে শেষ প্রান্তে গেলে কুনুর নদীর দেখা পাবেন। এই কুনুর নদী অজয় নদীর সাথে মিলিত হয়েছে কিছুটা দূরেই, অর্থাৎ দুই নদীর সঙ্গমস্থলও দেখে নেওয়া সম্ভব। সব মিলিয়ে কোগ্রামের এই শান্ত ও নির্জন পরিবেশ সাহিত্য, ধর্ম আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। দুপুরে অন্নভোগ খেতে চাই সকাল 10টার আগে জানাতে হবে। অন্নভোগে ছিল ভাত, ডাল, 2 ধরনের তরকারি, মাছ, চাটনি, পায়েস, খুবই সুস্বাদু। আর খরচ জনপ্রতি 110 টাকা। এবং এই অন্নভোগ দুপুর 12টা থেকেই দেওয়া শুরু হয়। এরপর রওনা হলাম ক্ষীরগ্রামের যোগাদ্দা সতীপীঠের উদ্দেশ্যে। উজানি সতীপীঠ থেকে পায়ে হেঁটে গুসকরা রোড অব্দি চলে এলাম। কোগ্রামে ঢোকার আগে এই সুন্দর তরুণ দেখতে পাবেন। এই তরুণের কাছেই নতুনহাট বাসস্ট্যান্ডে যাবার টোটো পাওয়া যায়। টোটো ভাড়া জনপ্রতি 10 টাকা। নতুনহাট থেকে যোগাদ্দা সতীপীঠ যাবার জন্য মাথরুন যাওয়ার বাস ধরতে হবে। এ প্রসঙ্গে বলে রাখি, একটু পয়েন্ট আউট করে রাখবেন, এই মাথরুন যাওয়ার বাসের সময় হলো দুপুর 1টা 15 নাগাদ। ওই বাসটা কিন্তু ধরতেই হবে, নয়তো যোগাদ্দা সতীপীঠ ভালোভাবে দর্শন করা যাবে না। বাসে ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা ও সময় লাগে প্রায় 40 মিনিট। বাসে বসার জন্য অবশ্যই সিট পেয়ে যাবেন। এরপর মাথরুন থেকে টোটো করে ক্ষীরগ্রামে পৌঁছাতে হবে। সময় লাগবে 30 মিনিট ও ভাড়া জনপ্রতি 30 টাকা। টোটোর সংখ্যাও অনেক, অপেক্ষার কোনো ব্যাপার নেই। ঘড়িতে তখন দুপুর 2:10। টোটো চলেছে ক্ষীরগ্রামের উদ্দেশ্যে। কথিত আছে ক্ষীরগ্রামে দেবী সতীর ডান পায়ের আঙুল পতিত হয়েছিল। আজ আমরা দর্শন করব ক্ষীরগ্রামের মাঝে অবস্থিত মা যোগাদ্দার আদি ও প্রাচীন মন্দির। গ্রামের প্রথম দিকে থাকা নব যোগাদ্দা মন্দির এবং গ্রামের শেষে অবস্থিত বিশাল ধামাজ পুকুর। এই পুকুরকে ঘিরেই প্রচলিত রয়েছে মা যোগাদ্দার এক অলৌকিক কাহিনী। দুপুর 2:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম ক্ষীরগ্রামের আদি যোগাদ্দা মন্দিরের সামনে, কিন্তু তখন মূল মন্দির বন্ধ। তাই আমরা চলে গেলাম গ্রামের প্রথম দিকে অবস্থিত দ্বিতীয় যোগাদ্দা মন্দিরে। সেখানেও গিয়ে দেখি মন্দির এখনো বন্ধ। জানা গেল দুটি মন্দিরই বিকেল 3টের পর খোলা হবে। তাই 2:30 থেকে 3টে পর্যন্ত সময়টা নষ্ট না করেই আমরা আরেকটি টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম গ্রামের শেষ প্রান্তে অবস্থিত ধামাজ পুকুর দেখতে। প্রায় 5 মিনিটের পথ পেরিয়েই পৌঁছে গেলাম সেখানে। তবে এটাকে পুকুর বললে ভুল হবে, আসলে এটি একটি বিশাল দিঘি। প্রায় 300 বিঘা জমি জুড়ে বিস্তৃত এই দিঘি। চারপাশের পাড় জুড়ে সারা বছরই এখানে বিভিন্ন ফলের চাষ হয়। আম, পেয়ারা, কুল সহ নানা ফলের গাছ চোখে পড়ে। দিঘির জলে মাছের চাষ করাও হয়। শুধু দিঘি নয়, এর পাড় ও আশেপাশের জমি মিলিয়ে মোট প্রায় 1100 বিঘা এলাকা নিয়ে বিস্তৃত এই স্থানটি। লোকমুখে এই দিঘিকে ঘিরে একটি অলৌকিক কাহিনী প্রচলিত আছে। শোনা যায় একদিন এক শাঁখারির কাছ থেকে মা যোগাদ্দা ব্রাহ্মণের কন্যা সেজে শাঁখা পড়েছিলেন। শাঁখারির এই কথা মন্দিরের পুরোহিতকে জানালে তিনি প্রথমে তা বিশ্বাস করতে পারেন। তখন নাকি মা নিজের শাঁখা পড়া দুটি হাত জলের উপরে তুলে ধরে সেই ঘটনার প্রমাণ দেন। ধামাজ পুকুর দর্শন করার পর আমরা আবার ফিরে এলাম নব যোগাদ্দা মন্দিরে। এখানে একটা বিশাল জলাশয় আছে ও পাশাপাশি দুটি মন্দির রয়েছে।
একটি সাদা রঙের ও অন্যটি লাল রঙের। কথিত আছে ক্ষীরগ্রামের দেবী যোগাদ্দা 51 সতীপীঠের একটি পীঠ হিসাবে পূজিত হন। এখানে দেবী দশভুজা মহিষমর্দিনী রূপে পূজিতা হন। পরবর্তীতে দেবীর প্রাচীন মূর্তিটি হারিয়ে যায়। তখন মহারাজ কীর্তিচাঁদ এই গ্রামে নতুন মন্দির নির্মাণ করেন এবং দাঁইহাটের প্রস্তরশিল্পী নবীনচন্দ্র ভাস্কর প্রাচীন মূর্তির অনুকরণে একটি দশভুজা মহিষমর্দিনী মূর্তি তৈরি করেন। সেই মূর্তিটি বছরের বেশিরভাগ সময় ক্ষীরদিঘির জলে রাখা হতো এবং বছরে কেবলমাত্র 31শে বৈশাখ তা জলের উপরে তুলে এনে দর্শনের জন্য সর্বসমক্ষে রাখা হতো। তবে হঠাৎ করেই ক্ষীরদিঘি সংস্কারের সময় আশ্চর্যজনকভাবে নতুন মূর্তির সঙ্গে হারিয়ে যাওয়া পুরানো যোগাদ্দা মূর্তিটিও পাওয়া যায়। পরে গ্রামবাসীরা আলাদা করে একটি মন্দির তৈরি করে সেই প্রাচীন মূর্তিটি সেখানে প্রতিষ্ঠা করেন। সাদা মন্দিরের যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা আপনার সারা বছর জলে ডোবানো থাকে। এবার ওই মূর্তিটা আপনার বৈশাখী সংক্রান্তিতে মাকে তোলা হয়। হ্যাঁ, বৈশাখী সংক্রান্তিতে মায়ের মহাপূজা, ওই মহাপূজার দিন মাকে তুলে সর্বসাধারণের দর্শনের জন্য রাখা হয়। লোককথা অনুযায়ী কীর্তিবাসুজার বর্ণনায় বলা হয়েছে রামায়ণের সময় রামচন্দ্র মহিরাবণকে বধ করার পর ভদ্রকালী বা যোগাদ্দাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেন। সেই থেকেই এই অঞ্চলে দেবী যোগাদ্দার আরাধনা প্রচলিত বলে মনে করা হয়। মাই আদেশ করেন যে চলো আমাকে নিয়ে চলো পৃথিবীর মধ্যস্থল মহাপীঠ ক্ষীরগ্রামে। হনুমান মাকে মাথায় আর রাম লক্ষ্মণকে দুই কাঁধে নিয়ে এই স্থানে নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পর রামের আজ্ঞায় বিশ্বকর্মা এখানে প্রথম একটি মন্দির স্থাপন করেছিলেন। এখানে দেবী ভৈরব হলেন ক্ষীরকণ্ঠ, তাই গ্রামের নাম হয়েছে ক্ষীরগ্রাম। এরপর আমরা গেলাম গ্রামের মাঝখানে অবস্থিত আদি যোগাদ্দা মন্দির দর্শন করতে। এই মন্দিরটিকেই ক্ষীরগ্রামের সবচেয়ে প্রাচীন ও ঐতিহাসিক মন্দির হিসেবে বিবেচনা করা হয়। সেখানে উপস্থিত মন্দিরের পুরোহিতের কাছ থেকে অনেক অলৌকিক কাহিনী ও নানান তথ্য জানতে পারি। অনেকটাই অলৌকিক জিনিস আছে, যেমন ধরুন নরবলিটা বন্ধ হয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। কাল ব্রাহ্মণের পালা, আজকে ব্রাহ্মণ ঠিক করতে পারছে না তার একটি মাত্র সন্তান, তাকে কি করে বলি দেবে। তখন গ্রাম ছেড়ে মধ্যরাত্রিতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে ব্রাহ্মণ গ্রামের পূর্ব অংশে আপনার বিশ্রামতলা, বর্তমানে যার নাম কারুলিয়া গ্রামের সংলগ্ন এলাকায়। এইখানে মা বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে পথ আগুলি নেন। এ বাবা, তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? এইভাবে মায়ের সঙ্গে ব্রাহ্মণের খানিকটা বিতর্ক হলো, তা তুমি এখানে কি করছো? ব্রাহ্মণী তখন মা বলছে যে ভয়ে পালাও তুমি সেই দেবী যোগাদ্দা। ব্রাহ্মণ বলছে আশ্বিনের অম্বিকা মূর্তি যদি দেখিতে পাই তবে তো প্রত্যয় হয় ঘরে ফিরে যায়। এই মন্দিরে দুপুরে অন্নভোগের ব্যবস্থাও আছে। অন্নভোগের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে। 6295700755। আচ্ছা, এই নাম্বারে তাহলে অনেকে যোগাযোগ করতে পারে যারা এখানে ভোগ খেতে ইচ্ছুক। যেদিন আসবেন তার আগের দিন একটু ফোনটা করে দেবেন। এবং এখানে রাত্রিবাসের জন্য গেস্ট হাউসের ব্যবস্থাও আছে, তার জন্য যোগাযোগ করবেন এই নম্বরে। আদি যোগাদ্দা মায়ের মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে। কাছাকাছি রেলওয়ে স্টেশন হলো কৈচর হল্ট। টোটো করে সেখানে যেতে সময় লাগে প্রায় 15 থেকে 20 মিনিট। জনপ্রতি ভাড়া 15 টাকা। কৈচর থেকে কাটোয়া বর্ধমান লোকাল আছে বিকেল 4টে 17 মিনিটে, যা বর্ধমান স্টেশনে পৌঁছায় 5টা 10 মিনিটে। এইভাবে রুট প্ল্যান করে বেরিয়ে পড়ুন আর একদিনেই দর্শন করুন পূর্ব বর্ধমানের 2 সতীপীঠ। তবে বর্ষাকাল এড়িয়ে চলাই ভালো। ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে একটি লাইক দেবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বাই।